হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে আমরা একদম বেসিক থেকে কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এই সমস্ত ধরনের যে ক্লাসগুলো রয়েছে তার একটা বেস্ট জিকের ক্লাস নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব। সর্বপ্রথম ক্লাসটা শুরু করার আগে তোমাদের প্রত্যেককে মানে ধন্যবাদ জানাই। তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমরা এখন থেকে প্রত্যেকটা ক্লাস আশা করছি এই স্মার্ট বোর্ডে দিতে পারবো। ওকে, তো তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট ক্লাসটা দেখবে। আজকের ক্লাসটা হচ্ছে 2 নম্বর ক্লাস, যেখানে আমরা একেবারে কমন যোগ্য প্রশ্ন উত্তর নিয়ে বিগত বছরের পিওয়াইকিউজ নিয়ে আমরা র্যান্ডমলি আলোচনা করব। কভার করা হয়েছে একেবারে টপিক ওয়াইজ ডাব্লিউবিপি পিওয়াইকিউজ নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসটায় তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি, ফুড এসআই এবং ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তাছাড়াও তোমরা কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ইভেন এএনএম জিএনএম এর যারা তোমরা মানে জিকে যেটা থাকে সেটাও কিন্তু অনেকটাই কভার করবে আমাদের এই ক্লাসটা থেকে। সুতরাং প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। আশা করি এই ক্লাসটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। চলো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের এই ক্লাসের। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে আমি বলতে চাইবো যে কথাটা প্রত্যেকটা স্টুডেন্ট মাথায় রাখবে, সেটা হচ্ছে যে আমাদের এই দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমরা এই যে চ্যানেলের যে লিঙ্ক, এই লিঙ্কে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই মানে এখান থেকে তোমরা প্রত্যেকটা জায়গা কিন্তু দেখতে পাবে। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ দেখো, তো এই চ্যানেলের লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম জায়গায় প্লেলিস্টে আসবে। প্লেলিস্টে আসলে এখান থেকে প্রত্যেকটা প্লেলিস্ট থাকবে। যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ তোমাদের এখান থেকে আমার ক্লাসটা রয়েছে। বেসিক্যালি এই ক্লাসটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে প্রাইমারি টেটের ইভিএসটা আমি কত সুন্দর করে ওখানে বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং অনেকে দেখেছো এই ক্লাসের মানে ফ্যান অনেকেই আছো। সুতরাং তোমরা যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ নতুন ভাবে তারা এই প্লেলিস্টটা অবশ্যই দেখবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব পরবর্তীতে। তার আগে যাওয়ার আগে তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে এবার তোমরা চাকরি পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে গড়ে তুলতে তোমরা আমাদের কাছে পেইড ব্যাচ পেয়ে যাবে। যারা পুলিশের জন্য পেইড ব্যাচ তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমাদের সংগ্রামী ব্যাচ রয়েছে, যেখানে ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ কম্বো ব্যাচ আমাদের রয়েছে, যেটা ডিউরেশন 6 মান্থ এবং ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার। জিকে, গণিত, রিজনিং এবং হচ্ছে ইংরেজি 4টে সাবজেক্ট এখানে পড়া হবে। অলরেডি কিন্তু বর্তমানে আমাদের ভর্তি চলছে। সুতরাং ভর্তি হতে গেলে এক্ষুনি অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে তোমরা আমাদের এই যে হেল্পলাইন নম্বর রয়েছে 7003840858 এখানে যোগাযোগ করবে। স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস হবে, বিষয়ভিত্তিক ক্লাস হবে, মক টেস্ট আমরা নিই, লাইভ ডাউট ক্লিয়ারিং হবে। আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে রেকর্ডেড ক্লাসের সুবিধাও পাবে এবং পিডিএফ তোমরা এখানেই পেয়ে যাবে। চলো পরবর্তীতে একটা ইনফরমেশন চাই, যেটা অনেকেই কিন্তু জানো না বা আমরা অফিসিয়ালি এখনো পর্যন্ত অ্যানাউন্স করিনি, কিন্তু তা বাদেও প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে উপজে ফোন করে করে তারা ভর্তি হয়ে গেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যারা টেট ফাউন্ডেশন ব্যাচ 2024 জন্য তোমরা ভর্তি হতে চাইছো, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, যেখানে আমরা সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস পাবে তোমরা। অল সাবজেক্টের লাইভ ডাউট ক্লিয়ার আমরা করিয়ে থাকি। রেকর্ড ক্লাসের সুবিধা এবং টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে আমরা অল সাবজেক্টের প্রিপারেশন একটা অ্যাপের মাধ্যমেই আমরা কিন্তু বাড়িতে বসে আমরা প্রিপারেশন করাই। সুতরাং পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে কিন্তু আমাদের এই ক্লাসটা অনেকেই দেখে। অনেকে হাউস ওয়াইফ থাকে যারা ম্যাক্সিমাম টেট পরীক্ষাটা দেন, তো সেক্ষেত্রে তাদের সংসার সামলে ফাঁকা টাইমে কিন্তু এই অ্যাপের মাধ্যমে তারা নিজেদের মতো করে কিন্তু ক্লাস করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা কিন্তু ভ্যালিডিটি 1 ইয়ার থাকবে। যারা যারা ভর্তি হতে চাইছো ভর্তি হয়ে যাবে। সবার আগে বলি যে আমাদের কাছে বর্তমানে কি কি ব্যাচ চলছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ, অলরেডি ভর্তি হচ্ছে এবং অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ 2024 ভর্তি চলছে বর্তমানে। যারা ভর্তি হতে চাইছো তারা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও। ক্লার্কশিপ ব্যাচ রয়েছে, সংগ্রামী পুলিশ পরীক্ষা ব্যাচ আমাদের যদি বলি তাহলে বেস্ট মানে সেল কিছু ব্যাচ রয়েছে যেগুলো বেশি ভালোবাসা দিয়েছে স্টুডেন্টরা। সংগ্রামী পুলিশ পরীক্ষা ব্যাচ এবং এএনএম জিএনএম টার্গেট অ্যাপ্রন 2025 এই ব্যাচটা কিন্তু অলরেডি আমাদের মানে অলরেডি আমরা ভর্তি নিচ্ছি। প্রথম 50টা স্টুডেন্ট এই ব্যাচের মধ্যে প্রথম 50টা স্টুডেন্ট কিন্তু একটা ডিসকাউন্ট পাবে। তাই ভর্তি যদি হতে চাও এই নাম্বার যেটা রয়েছে 7003840858 এই নাম্বারে যোগাযোগ করো। 20-22 বছরের এক্সপিরিয়েন্স টিচার দিয়ে আমরা ক্লাস নিচ্ছি। এতটুকু বলতে পারি যে বেস্ট তোমার ক্লাস লাগবে এবং আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখলেও তোমরা বুঝতে পেরে যাবে। চলো পরবর্তীতে আমরা যাব। আজকের প্রথম প্রশ্ন যে প্রশ্নটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেইন পরীক্ষা 2018-তে, ইভেন এ প্রসঙ্গেও তোমাদের আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, যেটা হচ্ছে সেই ইনফরমেশনটা কি যে আমাদের এই টোটাল ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, হ্যাঁ কনস্টেবল এবং যত ধরনের পুলিশের পরীক্ষা আছে সেটা নিয়ে আমাদের একটা ইবুক
একটা ইবুক কিন্তু অলরেডি তৈরি হচ্ছে, খুব মানে তাড়াতাড়ি আমরা এটা প্রকাশ করে দেব, এবং যেখানে সমস্ত সালের তোমরা পিওয়াইকিউস পাবে, তার ডিটেলস পাবে, এবং তার কি পয়েন্টের সঙ্গে সেই সমস্ত সলিউশনগুলো তোমরা সেখানে পাবে। যারা পুলিশের পরীক্ষা নিচ্ছ বেসিক্যালি তারা যদি বইটা সংগ্রহ করে পড়ো, আশা করি ওর বাইরে কোশ্চেন খুব একটা যায় না। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি জানবো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ক্ষেত্রে, আমাদের রাইট আনসার উইল বি অপশন সি। এখানে 1 আছে, তারপর 3, তারপর 2, তারপর হচ্ছে 4। কিভাবে এটা সম্ভব হলো লক্ষ্য করো। আমাদের এই মুভমেন্ট বা আন্দোলন যেগুলো হয়েছিল সেগুলো বুঝতে হবে আগে। তাহলে কি স্বদেশী আন্দোলন 1905, কি বললাম? স্বদেশী আন্দোলন 1905। তাহলে 1905-এর পরে আমাদের আসছে এখানে যে 4টে আছে, হোম রুল আন্দোলন যেটা হচ্ছে 1916। তাহলে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, তাহলে 2 নম্বর কোনটা হচ্ছে 3। তারপর আসছে আমাদের খিলাফত আন্দোলন যেটা হচ্ছে 1919 এবং তারপর হচ্ছে আইন অমান্য আন্দোলন 1930। তো এইভাবে এটা সিকোয়েন্সটা সাজাতে হবে, যেটা আমাদের তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা কি রয়েছে দেখো, পৃথিবীর উচ্চতম মালভূমি কি? অনেকে কিন্তু এটা পামির বলে ভুল করো, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তিব্বত মালভূমি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তিব্বত মালভূমি যদি এটা সঠিক উত্তর হয়ে যায়, তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? বলো দেখি, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে যায়। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে আহমেদাবাদ। এবার দেখো আমি এখানে কিছু কি পয়েন্ট দিয়ে দিয়েছি, কি পয়েন্ট আমি এখানে কিছু দিয়ে দিয়েছি, যে কি পয়েন্টগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কি পয়েন্টগুলো কি? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বেঙ্গালুরু, অরেঞ্জ সিটি নাগপুর, হ্যাঁ আচ্ছা, ডেট্রয়েট অফ এশিয়া যেটা হচ্ছে চেন্নাই, সিটি অফ লেক উদয়পুর, ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া হচ্ছে কোয়েম্বাটোর। তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমরা পরবর্তীতে আমরা যদি আসি আশা করি বুঝতে পারবে যে কতগুলো ইনফরমেশন থেকে বারবার প্রশ্ন এসছে। নেক্সট, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? ক্লাসটা শেষ পর্যন্ত দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করছি ক্লাসটা তোমাদের জন্য ভেরি হেল্পফুল হবে, এবং এখান থেকে কিন্তু তুমি অনেক প্রশ্ন কিন্তু আগামী বছর পেতে চলেছো। এবার পুলিশে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট নেওয়া মানে লোক নেওয়া হচ্ছে, নিয়োগ চলছে, সুতরাং ক্লাসগুলো মন দিয়ে দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি সাবস্ক্রাইব না করা থাকে। তো এই প্রসঙ্গে সঠিক উত্তর আমরা অনেকেই জানি, 78.9 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, রাইট? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর এটা। এবার দেখো, একটা এখানে আমি ম্যাপের মাধ্যমে, আমি তোমাকে একটা গ্রাফের মাধ্যমে করে দিয়েছি যে তোমাদের এখানে টোটাল আমাদের যে এয়ারটা কি, আমরা এই যে জামাটা গায়ে দিয়ে আছি, আমার গায়ে কি আছে? জামা। তাহলে আমার গাকে বেষ্টন করে আছে কি? এই জামাটা। তাহলে ভূপৃষ্ঠকে বিশাল একটা বায়ুর চাদর বেষ্টন করে আছে, তার মধ্যে বিভিন্ন পরিমাণ কিছু মিক্স থাকে। আমরা অনেক সময় কাপড় দিয়ে বলি না মিক্সড কটন, মানে পিওর কটন না, এটার সঙ্গে কিছু মিক্সড আছে, তাই না? তো এই বায়ুটাও কিন্তু মিক্স দিয়ে তৈরি, যার মধ্যে 78% কিন্তু হচ্ছে আমাদের কি? নাইট্রোজেন গ্যাস, এবং যেটার মাধ্যমে আমাদের প্রাণবায়ু অক্সিজেন, সেই অক্সিজেন কত পার্সেন্ট থাকে? 20%, 20.9%। এবং যেখানে আদার গ্যাস, অন্যান্য গ্যাসগুলো কিন্তু আমাদের 0.17, আর্গন থেকে 0.90 এবং কার্বন ডাইঅক্সাইড থেকে 0.03। তাহলে এটা কিন্তু প্রাইমারি টেট থেকে শুরু করে এসেছে, এবং বিগত বিভিন্ন পুলিশের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কি নিম্নের কোনটি খারিফ শস্য? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, যেটা এসেছিল কিন্তু WP কনস্টেবল মেইন 2018-তে। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা কত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। এই প্রশ্নের সঠিক উত্তর কি বলো? খারিফ আর মানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পাট ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট? আচ্ছা, পাট যদি সঠিক উত্তর হয়, তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখো, খারিফ আর রবি শস্যের মধ্যে পার্থক্য কি? আমি এখানটায় একটা এ লিখে এখানে ধারে লিখছি খারিফ। ওকে, খারিফ, খারিফ আর হচ্ছে রবি। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই এটা হচ্ছে সান বা সূর্য, যেটা হচ্ছে আমরা যদি বলি রবি, ঠিক আছে? আর এটা হচ্ছে খারিফ। মাথায় রাখবে রবি শস্য হচ্ছে শীতকালীন বা উইন্টার, ঠিক আছে? উইন্টার, শীতকালীন ফসল হচ্ছে রবি শস্য। আমরা সূর্যের ধারে কখন যাই? শীতকালে না গরমকালে? অবভিয়াসলি শীতকালে যাই, তাই মনে রাখবে রবি শস্য হচ্ছে শীতকালীন ফসল। আর খরা দেখা দেয় কখন? গরমকালে না? গরমকালে না? তো এই গরমকালে বা এখানে তাহলে আমরা এই যে খারিফ শস্য মানে আমরা জানবো হচ্ছে কি, খারিফ শস্য হচ্ছে বর্ষাকালীন মানে একটা ফসল। খরা যখন দেখা যায় তখন কি কি চায় মানুষ? খরা দেখা দিলে মানুষ কি চায়? হচ্ছে বৃষ্টি চায়, তাই না? তাই এটা হচ্ছে আমাদের বর্ষাকালীন ফসল। আর যখন শীতকাল তখন মানুষ কি চায়? রবিকে চায়, তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে শীতকালীন ফসল। মৌসুমী বৃষ্টিপাত, একটানা উষ্ণ আবহাওয়ায় এই চাষটা ভালো হয়। ওকে,
স্বল্প বৃষ্টিপাত এবং স্বল্প উষ্ণতায় রবি ফসল হয়, মানে শীতকালীন ফসল। আচ্ছা, প্রধানত বর্ষার জলে এই ধরনের ফসলের চাষ হয়। কোন ফসল? বর্ষার জলে আমরা কি চাই? বর্ষা। বর্ষা মানে পাশের বাড়ির বর্ষা না, এই বর্ষা মানে হচ্ছে বৃষ্টি। তাহলে এই বর্ষা কখন আমরা চাই? এটা হচ্ছে খারিফ শস্য ভালো হয় বর্ষাকালে। শীতকালে এই ফসল উৎপন্ন হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কয়েকটা উদাহরণ দেখে নেই। ধান, পাট, আখ, ভুট্টা এগুলো হচ্ছে খারিফ। আর রবি শস্য হচ্ছে আমাদের বোরো ধান, গম, জব, আলু, পেঁয়াজ, বিট, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি? রবি শস্য। তাহলে রবি আর খারিফ আই থিঙ্ক ভুল হবে না। নেক্সট কোশ্চেন কি? কেলভিন কিসের একক? কেলভিন, এটা কিন্তু আমাদের ডাব্লিউপি কনস্টেবল মেইন 2018 এসছে। চলো পরবর্তী কোশ্চেন আমরা এখানে দেখে নেব যে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন থেকে প্রত্যেকটা পুলিশের বছরে, বিগত বছরগুলোতে কিন্তু প্রশ্ন এসেই থাকে। সুতরাং এই কথাটা মাথায় রাখতে হবে। স্কারভি, SCARVY, স্কারভি, এই সি আছে না এখানে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে, এখানে স্কারভি হবে ভিটামিন সি। রাইট অ্যান্সার উইল বি ভিটামিন সি। ওকে, আচ্ছা দেখো এখানে আমি কিছু ডিটেলস দিয়ে দিয়েছি। যেটা ভিটামিন এ হচ্ছে রেটিনল। আমাদের চোখে কি থাকে? রেটিনা থাকে। তাই রেটিনা থেকে তুমি কোথাও একটা রেটিনলের গন্ধ পাচ্ছ, তাই ভিটামিন এ হচ্ছে রেটিনল, যেটা আমাদের চোখের দৃষ্টিশক্তি সবকিছু বজায় রাখতে সাহায্য করে। রাতকানা। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, স্কারভি হয়, দাঁতের গোড়ায় ঘা তৈরি হয়, দাঁতের মাড়িতে, ঠিক আছে, স্কারভি। ভিটামিন ডি ক্যালসিফেরল, যেটা রিকেট বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া, অস্টিওপোরোসিস এই রোগগুলো হয়ে থাকে। ভিটামিন ই, যেটাকে আমরা টোকোফেরল বলি, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব রোগ হচ্ছে মেয়েদের মধ্যে, বন্ধ্যাত্ব রোগ হচ্ছে মেয়েদের মধ্যে, এবং পুরুষদের মধ্যে কি? পুরুষত্বহীনতা রোগ কিন্তু এটা তৈরি করে দেয় ভিটামিন ই। এই ভিটামিন ই এর সবুজ সবুজ কিছু ক্যাপসুল হয় না এরকম ভাবে, মানে কি নাম লেখা থাকে? ইভিয়ন 400, ইভিয়ন 800, ওগুলো হচ্ছে ব্যাপার। ভিটামিন কে ফাইলোকুইনন, এটা রক্তক্ষরণ বা রক্ত তঞ্চন করতে সাহায্য। তঞ্চন মানে কি? ক্লটিং। তোমার শরীরে কেটে গেল, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য হাত কাটলে, তারপরেই দেখবে মানে সেটা আবার জুড়ে যাচ্ছে, কেন? রক্তকে ক্লটিং করে ফেলছে। কে ক্লট করছে? ভিটামিন কে এখানে সহযোগিতা ভূমিকা পালন করে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, যেটা হচ্ছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদে বা সিকিউরিটি কাউন্সিল পার্মানেন্ট মেম্বার সংখ্যা কয়টি? এখানে দেখো দুটো মেম্বার হয়, একটা হচ্ছে স্থায়ী, সারা জীবন মাথায় রাখবে, একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। অস্থায়ী, একটা স্থায়ী একটা অস্থায়ী। যদি স্থায়ী বা পার্মানেন্ট মেম্বারের কথা বলা হয় সেটা হয়ে যাবে 5, আর যদি অস্থায়ী বলে সেটা হয়ে যাবে 10, একদম ডবল। ঠিক আছে, চলো পরবর্তীতে আমরা চলে যাব 34 স্তম্ভ প্যারালাল, ঠিক আছে, বিভক্ত করে কোনটা? ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং কাম্পুচিয়া। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে, রাইট অ্যান্সার উইল বি আমাদের এখানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। দেখো র্যাডক্লিফ লাইন পাকিস্তান, ভারত পাকিস্তান, এইগুলো থেকে কিন্তু প্রত্যেকটা সালে প্রশ্ন আসে, সুতরাং এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। ডুরান্ড লাইন পাকিস্তান আফগানিস্তান, ম্যাকমোহন লাইন ভারত ও চীন, আচ্ছা হিডেনবার্গ লাইন জার্মান পোল্যান্ড, ভারত ও বাংলাদেশ, 3 বিঘা করিডোর, ঠিক আছে। আচ্ছা 49তম প্যারালাল ইউএসএ এবং কানাডা, 24তম প্যারালাল ভারত পাকিস্তান এবং 34তম প্যারালাল তাহলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। আশা করি বুঝতে পেরেছো। দয়া করিয়া ক্লাসটা একটু ভালো করে দেখো। রাশিয়ার মুদ্রা কি? বিভিন্ন দেশের যে মুদ্রা সেখান থেকেও কিন্তু বিভিন্ন বছরে প্রশ্ন আসতে আমরা দেখেছি। চলো এটা রাশিয়ার মুদ্রা আমরা কি বলবো? রিয়াল তো আমাদের আরবের, ঠিক আছে, তাহলে রাশিয়ার মুদ্রা আমরা হচ্ছে রুবেল, ঠিক আছে। তুরস্ক কি? লিরা, ইরাক ডিনার, মানে দিনার, ইন্দোনেশিয়া রুপিয়া, আর্জেন্টিনা পেসো, ঠিক আছে, এরকম ভাবে পুরো এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে এবং দেখে নেবে। নেক্সট কোশ্চেন, পথের পাঁচালী রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক, পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে 2 ভাই বোন যার নাম হচ্ছে অপু ও দুর্গার বেড়ে ওঠা নিয়েই এই বিখ্যাত উপন্যাস, যেটা পরবর্তীকালে বাঙালি মানে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তিনি কিন্তু এই উপন্যাসটি পথের পাঁচালী নির্মাণ করেন, যা জগৎ বিখ্যাত একটা উপন্যাস এবং সিনেমা। ওকে, তোমরা জানো নিশ্চয়ই। তো পরবর্তী প্রশ্ন, আমরা 12 নম্বর প্রশ্নে আছি, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? বলো। বারবার প্রশ্নটা এসেছে, 2018-তে এসছে, বিভিন্ন পরবর্তী বছরেও এসছে, নোবেল থেকে প্রশ্ন আসে, সেই জন্য নোবেলের উপর থেকে আমরা আরো কিছু ডিটেলস কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ক্লাসটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ওকে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সুইজারল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নোবেল দেওয়া হয় বিভিন্ন কয়েকটি মানে দপ্তর থেকে। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মানে এটা নোবেল কমিটি দেয়, নরওয়ে অসলো থেকে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা এই ডিটেলসটার থেকেও বেশি ডিটেলস ইনফরমেশন আমরা এখানে দিয়ে রেখেছি, একটু লক্ষ্য করো।
দেখো প্রথম আমরা দেখে নিই যে এক নজরে নোবেল পুরস্কার। ওকে, কি নোবেল প্রদানের ক্ষেত্র, কটা ক্ষেত্র থেকে দেওয়া হয়, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা পদার্থ বিজ্ঞানে হয় একটা, রসায়নে হয়, সাহিত্যতে হয়, বিশ্ব শান্তি, আচ্ছা চিকিৎসা, অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, টোটাল কিন্তু ছটা, তাই না বলি, 4টে 5টা এবং 6টা ক্ষেত্রে টোটাল নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, যদি নোবেল পুরস্কার এই 6টার বাইরে দেওয়া সম্ভব হতো তাহলে টিকটকে যারা কোমর দোলায় তাদেরকে হয়তো দেওয়া হতো। ঠিক আছে, মানে তো সেই জন্য মানে এই নোবেল মনে রাখবে, এই 6টা বিষয়ের বাইরে কিন্তু নোবেল দেওয়া হয় না। নোবেল সম্পর্কে যে তথ্যগুলো জেনে রাখা ভালো, সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল 1895 সালে একটা উইল করে যায় যে আমার মৃত্যুর পর আমার নাম অনুসারে এই নোবেল পুরস্কার প্রচলন করা হবে। সেই উইল অনুসারে এটা কিন্তু করা হয়। আচ্ছা, নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েল বলা হয়, নোবেল লরিয়েল। ঠিক আছে, আচ্ছা পরবর্তী, এটি বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে মানে যিনি শপথ নিয়েছেন, মানে ওই ভদ্রলোক, তিনি কিন্তু নোবেল বিজয়ী একজন মানুষ। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে মানে উনি অর্থনীতিতে নোবেল পেয়েছে। আচ্ছা পরবর্তীতে যাব একজন এক নজরে নোবেল পুরস্কার সম্পর্কে আরো জেনে রাখা ভালো, যেটা হচ্ছে 1901 সাল থেকে পদার্থ, রসায়ন, সাহিত্য, বিশ্বশান্তি, চিকিৎসা এই 5টি বিষয়ে উপর নোবেল পুরস্কার দেওয়া হতো। পরবর্তীতে 1969 সাল থেকে অর্থনীতির উপরে পুরস্কার দেওয়া শুরু হয়। প্রশ্ন আসতে পারে হেয়ার যে কোন সাল থেকে অর্থনীতির উপরে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1969। পরবর্তী লাইনটা তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, নোবেল পুরস্কার মৃত কাউকে দেওয়া হয় না। সে যদি মানে পটল তোলে, তাকে কিন্তু কোনো ব্যক্তিকে, পটল তোলা ব্যক্তিকে নোবেল দেওয়া হয় না, জীবিত থাকাকালীন নোবেল দেওয়া হয়। যেমন পেয়েছেন আমাদের মহামান্য মানে ভারতের বাঙালির গর্ব, তিনি হচ্ছেন কে, তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কি জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কার, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে মৃত কাউকে দেওয়া হবে না, জীবিত থাকতেই হবে, এটা হচ্ছে নোবেল দেওয়ার শর্ত। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, অতি গুরুত্বপূর্ণ অবদানের জন্য মরণোত্তর নোবেল পুরস্কার মানে আফটার ডেথ কিছু নোবেল পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের এক্সেপশন। ওকে, আচ্ছা পরবর্তীতে আমরা চলে যাব, অর্থনীতিতে পুরস্কার দেওয়া হয় অসলো, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে, মানে সুইজারল্যান্ডের, নরওয়ের অসলো থেকে কিন্তু অর্থনীতিতে। মনে রাখবে এই অর্থনীতি থেকে অসলো। ঠিক আছে, অ ফর অর্থ এবং অ থেকে অসলো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কোথা থেকে দেওয়া হয়, অর্থনীতিতে দেওয়া হয়। অন্যান্য ক্ষেত্রে যেগুলো 5টা ক্ষেত্র আছে টোটাল 6টার মধ্যে, সেটা হচ্ছে স্টকহোম এবং সুইডেন থেকে। মানে আমরা জানি কি একটা মানে দোকানের শোকেসে সামান্য কিছু মানে জিনিস শো করা থাকে, তাই না, কিন্তু বাকি সমস্ত প্রোডাক্টগুলো কি থাকে, গোডাউনে থাকে না। এই গোডাউনে কি করা থাকে বলে না, স্টকে নেই, স্টক, এই স্টকে বাকি সমস্ত 5টা যে নোবেল পুরস্কারের ক্ষেত্র কোথা থেকে দেওয়া হয়, স্টকহোম থেকে দেওয়া হয়। ঠিক আছে, মাথায় রাখবে, সুইডেন থেকে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, সিটি অফ প্যালেস মানে প্রাসাদ নগরী কাকে বলা হয় বলো, সিটি অফ প্যালেস কাকে বলা হয়, কলকাতা ইজ দা রাইট অ্যান্সার। পিঙ্ক সিটি জয়পুরকে বলা হয় সিটি অফ জয়, কালচারাল শহর, হ্যাঁ, ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সিটি অফ প্যালেস কলকাতাকে বলা হয়। ঠিক আছে, সিটি অফ পেয়ার্লস হাইটেক সিটি হায়দ্রাবাদকে বলা হয়। ভারতের ইলেকট্রিক শহর, ঠিক আছে, বেঙ্গালুরু, এটা কেপিএসআই কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে প্রিলিমসে 2021 এসেছিল, একেবারে রিসেন্ট একটা প্রশ্ন। সুতরাং বুঝতে পারছো যে কটা প্রশ্ন এই স্লাইডে ঠাঁই পেয়েছে প্রত্যেকটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত, এটা একটু আগে আমরা বললাম না প্রশ্ন, তার মানে দুটো সাল রিপিট হয়েছে, 2020-তে এসছে আবার প্লাস 2018-তে এসছে, দুটো সালে রিপিট হয়েছে। নেক্সট কি, ভারতের ক্রীড়া প্রশিক্ষক বা কোচ, হ্যাঁ, তাদেরকে সর্বোচ্চ পুরস্কার কোনটি বলো তো দেখি, সর্বোচ্চ পুরস্কার কোনটি, দ্রোণাচার্য পুরস্কার। এই দ্রোণাচার্য, ঠিক আছে, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রশিক্ষকদের, এটা 2019-এ এসেছিল, আবার 2018-তে এসেছে। দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয়, এই প্রশ্নটা করা হয়েছিল। 1985 সালে প্রতিষ্ঠিত পুরস্কার দ্রোণাচার্য পুরস্কারটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টে পদকজয়ী উদযাপনের জন্য কোচদেরকে দেওয়া হয়। ওকে, এটা এসএসসি জিডিতে 2022-এ ইনফরমেশন এসেছিল। আচ্ছা, অর্জুন পুরস্কার, এটা ক্রীড়া মানে স্পোর্টস এবং গেমসে অসামান্য পারফরমেন্সের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়, এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। ঠিক আছে, সর্বোচ্চ পুরস্কার তাহলে কি কোচদেরকে দেওয়া হয়, ক্রীড়া পুরস্কার দ্রোণাচার্য, আর দ্বিতীয় সর্বোচ্চ তাহলে কি অর্জুন পুরস্কার। ওকে, অর্জুন পুরস্কার 1961 সাল থেকে শুরু হয়। তাহলে তোমরা যারা কেপি কনস্টেবল মানে তারপরে বিভিন্ন ধরনের
পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমরা আমাদের পেইড ব্যাচে যদি জয়েন হতে চাও, এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে, ব্যাচ কিন্তু অলরেডি চলছে, যত দেরিতে যোগাযোগ করবে তত দেরিতে কিন্তু তোমরা মানে যুক্ত হতে পারবে। কোন ভারতীয় 2023 সালে ম্যাগসাইসাই, ঠিক আছে, ম্যাগসাইসাই বা ম্যাগসেসে পুরস্কার যেটাকে বলা হয়, সেই পুরস্কার লাভ করেন? ঠিক আছে, সঠিক উত্তর কি হয়ে যাবে? রবি কানন আর। ওকে, রামন ম্যাগসেসে পুরস্কার 1957 সালের এপ্রিল মাসে প্রবর্তিত হয়। এটা প্রথম প্রবর্তন করা হয় ফিলিপাইনের বা ফিলিপিন্সের যে মানে ফিলিপাইনের রাষ্ট্রপতি রামন ম্যাগসেসকে স্মরণ করে। প্রায়শই এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তী প্রশ্ন, গবরা নাচের প্রচলন কোথায়? বিভিন্ন হচ্ছে আঞ্চলিক নৃত্য, ঠিক আছে, আঞ্চলিক নৃত্য, আঞ্চলিক নৃত্য, ঠিক আছে, এই আঞ্চলিক নৃত্যটা কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। গুজরাটে ঘেরিয়া, গবরা, সিদ্ধি, ধামাল, টিপ্পানি, তারপরে হচ্ছে ডান্ডিয়া, এসবগুলো থাকে। কথক, রাসলীলা, কাজারি, এগুলো কিন্তু প্রত্যেকটা ডাব্লিউবিপি কনস্টেবল বলো বা সমস্ত বিভিন্ন এক্সামে কিন্তু এগুলো আসে। ফ্রিডম বিহাইন্ডস বার, এটা কার লেখা বলো দেখি? শেখ আব্দুল্লাহ, কিরণ বেদি, নেলসন ম্যান্ডেলা নাকি ঋষি অরবিন্দ ঘোষ? সঠিক উত্তর এই কিরণ বেদি। কিরণ বেদি কে বলতে পারো? কিরণ বেদি হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট লেডি আইপিএস অফিসার। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাবো। ওই যে হচ্ছে সম্মানীয় আমাদের কিরণ বেদি, যিনি আরো বুম অ্যান্ড গ্রুম কিরণ বেদি, হ্যাঁ, ফেয়ারলেস গভর্নেন্স, ঠিক আছে, এটা হচ্ছে কিরণ বেদি লিখেছিলেন। এসএসসি এমটিএস 2021 এসেছিল। আচ্ছা, লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা, প্রিলিমস 2005 এসেছিল WBCS এর। আচ্ছা, ফ্রিডম ইন এক্সাইল দালাই লামা। আচ্ছা, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম জওহরলাল নেহেরু। প্রত্যেকটা ইম্পর্টেন্ট বুকস কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, সুতরাং খুব মনোযোগ দিয়ে এটা কিন্তু দেখবে। এই হচ্ছে আইপিএস কিরণ বেদি। পরবর্তীতে চলে যাব, ভারতবর্ষের কোন রাজ্যে ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলো? ফণী সাইক্লোনের জন্য, ফণী, এই ফণী সাইক্লোনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের উড়িষ্যা। ঠিক আছে, এটা আমাদের যে ম্যাপ ভারতবর্ষের, ঠিক আছে, এই অঞ্চলটা বেশি করে প্রভাব করেছে, মানে যেখানে বাংলাদেশ, উড়িষ্যা, এই জায়গাগুলো কিন্তু কভার করেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাব, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হকি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 20 নম্বর প্রশ্ন, রাহি শরণবত কোন খেলার সঙ্গে যুক্ত? কোন স্পোর্টস পার্সোনালিটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখান থেকে আমরা জানি বারবার প্রশ্ন আসে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শুটিং। দীপা কর্মকার জিমন্যাস্টিক, এটা এসেছিল 2015। কিছু বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ নাম, সাইখোম মীরাবাই চানু, যিনি ভারোত্তোলন বা ওয়েট লিফটিং এর জন্য বিখ্যাত, ইনি কোথায়? মীরাবাই চানু। ওকে, আচ্ছা 2018। কুঞ্জরানী দেবী ভারোত্তোলন WBSI প্রিলিমসে 2019 এসেছিল। মনিকা বাত্রা, ইনি হচ্ছে টেবিল টেনিস। মৌমা দাস টেবিল টেনিস। অনির্বাণ লাহিড়ী গলফ, KPSI প্রিলিম 2021। মেহুলি ঘোষ শুটিং। ঠিক আছে, যদি বলা হয় এই নীরাজ চোপড়া, ঠিক আছে, নীরাজ চোপড়া, এই নীরাজ চোপড়ার বাড়ি কোথায় বলতো? হরিয়ানাতে। ঠিক আছে, হরিয়ানার পানিপথ। এরকম ভাবে যদি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই গ্রাম পঞ্চায়েত ব্যাচ, প্রাইমারি টেটের ফাউন্ডেশন ব্যাচ, ক্লার্কশিপ, পুলিশ এবং ANM GNM 2025 এর অ্যাডমিশন অলরেডি অনগোয়িং, ভর্তি চলছে। নিতে হলে এই নাম্বারে এক্ষুনি আমার সঙ্গে যোগাযোগ করো। বেস্ট যা যা করা দরকার আমি করে দেবো, তোমাদের তৈরি করে দেবো। প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করো একটা বেস্ট প্রিপারেশন পাওয়ার জন্য। সুতরাং মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, আজকের ক্লাসটা এতটুকুই। যদি তোমরা এই নোটসটা চাও আমাকে কমেন্ট করবে, আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু এই নোটসটা প্রোভাইড করে দেবো। তো আশা করি, জানি না ক্লাসটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে, এটা আমার ফার্স্ট ক্লাস ছিল, ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে, এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।